হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোর প্রতিফলন চ্যাপ্টারের 6 নম্বর পাঠেতে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন সম্পর্কে আলোচনা করব। তো ম্যাগনিফিকেশন বিবর্ধন এটা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আছে। এখানে অনেকটা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে আলাদা করে তোমাদের বোঝাবো এবং প্রত্যেকটা ফর্মুলা তোমাদের ভালো করে দেখাবো যে কীভাবে এই ফর্মুলাটা হচ্ছে। ওকে, তো আমরা শুরু করবো আলোচনা। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স যে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, অনেক চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তোমরা প্লে লিস্টটিকে চেক করতে পারো। ওকে, তো প্রথম তোমরা হেডিং দাও ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। ম্যাগনিফিকেশন বিবর্ধন মানে কি, যে কোনো একটা দর্পণ আছে, ওকে, তাহলে অবতল বা উত্তল যে কোনো একটা দর্পণ, সেই দর্পণের সাপেক্ষে কোনো বস্তুর যে আকারে বেড়ে যাওয়াকে, যে এটা হচ্ছে ধরলাম বস্তু, এটা হচ্ছে বস্তু আছে, এটা হচ্ছে প্রতিবিম্ব। ওকে, তাহলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার বেড়ে যাওয়াকে, মানে তার বলা যায় এখানে বিকৃতি কথাও বলতে পারি আমরা, যে বস্তু যে আকার আছে, যে দৈর্ঘ্য আছে, তার তুলনায় যে প্রতিবিম্বের যে আকার বা আয়তনের যে পরিবর্তন যদি ঘটে যায়, একে বলা হয় কি বিবর্ধন, মানে তার আকারে বেড়ে যাওয়া, ম্যাগনিফিকেশন। ওকে, এটা বলা হয়। এবং এই ম্যাগনিফিকেশনের অনেক কটা ভাগ আছে, অনেক কটা পার্ট আছে, সেগুলো কী কী আমরা প্রত্যেকটাই আলোচনা করব। প্রথম দেখে না, ম্যাগনিফিকেশনকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। লিনিয়ার ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে কি, যে কোনো বস্তু দেখে নাও, কোনো বস্তুর দৈর্ঘ্য উচ্চতা বরাবর, দর্পণ সাপেক্ষে কোনো বস্তুর উচ্চতা বরাবর, এই যে উচ্চতা আছে ধরলাম, এর সাপেক্ষে যদি প্রতিবিম্বের উচ্চতা বেড়ে যায় বা কমে যায়, তাহলে এই হাইট বরাবর যদি বস্তুর বিবর্তন ঘটে যায়, তাহলে এরকম বিবর্তনকে বলা হয় কি লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন। ওকে, নেক্সট 2 নম্বরটা হচ্ছে কি এরিয়াল ম্যাগনিফিকেশন। এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন। লিনিয়ার ম্যাগনিফিকেশন, এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন, এগুলো সবই আমরা আলোচনা করব প্রত্যেকটা জিনিসই। 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য ম্যাগনিফিকেশন বিবর্ধন বা লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ওকে, বা অনুদৈর্ঘ্য বিবর্ধন। ওকে, তাহলে এই 3 রকম বিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব লিনিয়ার ম্যাগনিফিকেশন কি। নর্মালি যদি ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের সংজ্ঞা বলি, তাহলে কি সংজ্ঞাটাকে জেনে নিই। সংজ্ঞা হিসাবে আমরা প্রত্যেকটার ম্যাগনিফিকেশন বের করব। সংজ্ঞা দেখলাম, ম্যাগনিফিকেশনের সংজ্ঞা বা বিবর্ধন সংজ্ঞা কি, কোনো বস্তু সাপেক্ষে প্রতিবিম্বের আকার যদি বেড়ে যায়, তাহলে প্রতিবিম্বের দূরত্ব বা উচ্চতা, প্রতিবিম্বের দূরত্ব বা উচ্চতা এবং বস্তুর দূরত্ব বা উচ্চতার অনুপাতকে বলা হয় কি বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তাহলে এটা দেখেছি যে যদি আমার ধরলাম রৈখিক বিবর্ধন, সেটাকে আমি ধরলাম কি এম, ওকে, ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বা বা দূরত্ব, মানে দর্পণ সাপেক্ষে দূরত্ব বা আমরা উচ্চতা, দুটি হতে পারে, উচ্চতা বা দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা বা দূরত্ব। এটা আমরা ডিটেলস একটু জানবো যে কীভাবে হচ্ছে, আমরা কী করে গাণিতিক রূপটা বের করব, কারণ এখান থেকে আমরা অঙ্কও করতে হবে। তাহলে প্রথম আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখব যে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তু থাকলে সেখানে আমার বিবর্ধনটা কতটা হচ্ছে। তাহলে বস্তুটা কোথায় রাখবো, বিবর্ধন করতে দেখে নাও, কোনো বস্তুর বিবর্ধন করতে হলে কোথায় রাখতে হয়, সবথেকে ভালো হবে কি ফোকাস দৈর্ঘ্য আর মেরুর মধ্যে। এটা তোমাদের আগে ভিডিওতে আলোচনা করেছিলাম যে অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধন করতে গেলে সেটা
ফোকাস দৈর্ঘ্য আর মেরুর মধ্যে রাখলে তার আকার, প্রতিবিম্বের আকারটা অনেক বড় হবে। তো আমরা এটা দেখছি অবতল দর্পণের ক্ষেত্রে। এখানে একটা পয়েন্ট করে দিই, অবতল দর্পণের মেরু ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে বস্তু অবস্থিত। তাহলে বস্তুটা কোথায় আছে আমার? অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য আর মেরুর মধ্যে অবস্থিত। তার ছবিটা দেখানো কেমন হবে? প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে সুন্দর করে বোঝার চেষ্টা করো, কোনো টাফ ব্যাপার নেই এতে, শুধু ক্যালকুলেশন আছে, আর প্রত্যেকটা ব্যাপারটা একটু কনসেপ্ট দিয়ে বুঝে নিতে হবে। তাহলে দেখে নাও, এটা তোমার লিখানো যেটা লিখলাম আমি এক্ষুনি, তাহলে এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি? বক্রতা ব্যাসার্ধ সি, এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ। ওকে, আর বস্তুটা আমরা ধরলাম এই জায়গাটা আছে, এরকম কোনো একটা জায়গা আছে। তাহলে কী হবে দেখানো? প্রথম হচ্ছে কি, আলোকরশ্মি এইভাবে সোজা যাবে, যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। তাহলে এখান থেকে যদি বাড়িয়ে দিই আমি, তাহলে এই পথে এইভাবে চলে আসবে। যদিও আঁকাটা পারফেক্ট হয়নি, কারণ হাতে আঁকছি একটু ভুলভাল হতে হয়, কিন্তু আলোকরশ্মি এইভাবে যাবে। ওকে, একটা কাজ করছি, এটাকে একটু বাড়িয়ে দিই, সুবিধা হয়ে যাবে। বস্তুটাকে একটু বাড়িয়ে দিলাম, এবার দেখলাম ছবিটা ঠিকঠাক হবে। তাহলে এই পথে প্রথম আলো যাবে, গিয়ে আবার ওই পথে ফিরে আসবে, গিয়ে সেটা আলোটা প্রতিফলিত কোথায় যাবে? বক্রতা ব্যাসার্ধের মধ্য দিয়ে যাবে। তারপরে কী হবে দেখো না, তারপরে আলোটা হচ্ছে এখান থেকে কী হবে? প্রধান অক্ষের সমান্তরাল যাবে, গিয়ে এখান থেকে প্রতিফলিত হয়ে এখান থেকে এইভাবে চলে যাবে। তাহলে এই রশ্মি দুটো কখনো একে অপরের সঙ্গে মিলবে না, কারণ এইভাবে আসছে। বস্তুকে যদি ফোকাস দৈর্ঘ্যের মধ্যে রাখা যায়, ফোকাস দৈর্ঘ্যের মধ্যে রাখলে সেখানে হচ্ছে কি, এই রশ্মিটা প্রতিফলিত বেরোবে, সেটা সমান্তরালভাবে বেরিয়ে যেত। কিন্তু যেহেতু এটা বস্তুটাকে আমার ফোকাস দৈর্ঘ্য আর মেরুর মধ্যে রেখেছি, তাহলে এই রশ্মিটা একটু বেঁকে এইভাবে যাবে, মানে অসীমে গিয়েও এলাম মিলবে না, মানে কোথায় আর মিলবে না। তাহলে কোথায় মিলবে না? তাহলে আমরা যদি ডট ডট করে এবার টেনে দিই, তাহলে এখানটায় করে একটা মিলবে। তাহলে এইটা হচ্ছে বস্তু পি কিউ, এটা হচ্ছে পি স্মল কিউ, এটা হচ্ছে মেরু ও। তাহলে আমরা এটা এর আগে প্রমাণ করেছিলাম কি, মেরু থেকে বস্তু দূরত্ব হচ্ছে কি ইউ হয়, আর মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কি ভি। ওকে, এইটা। আর ধরলাম এখানে বস্তুর উচ্চতা আছে পি কিউ হচ্ছে, পি কিউ কত হবে ধরলাম H1, আর প্রতিবিম্ব উচ্চতা পি স্মল কিউ হচ্ছে কত? H2। ওকে, প্রতিবিম্ব উচ্চতা হচ্ছে H2 আর বস্তুর উচ্চতা H1। এবার বস্তু দূরত্ব দেখে নাও, আমি বলেছিলাম কি বস্তু যেদিকে সেদিকে সবই নেগেটিভ, অর্থাৎ এইটাও সব নেগেটিভ, আর প্রতিবিম্ব যেদিকে দর্পণের অপোজিট প্রান্তে সবই পজিটিভ, এইটাও পজিটিভ। এর আগে মানে তোমাদের বলেছিলাম। তাহলে এখানটায় বলতে পারি যে ও কিউ ইকুয়াল টু মাইনাস ইউ, যেহেতু বস্তুর দিকে আছে, আর প্রতিবিম্ব দূরত্ব কত আছে? ও স্মল কিউ ইকুয়াল টু প্লাস ভি, কারণ দর্পণের অপোজিট দিকে আছে, যেদিকে বস্তু হয় তার অপোজিট দিকে আছে। তাহলে এইটা হচ্ছে আমরা এগুলো সব বের করলাম। এবার বিবর্তনটা কত হবে দেখো না, তাহলে বিবর্তন অতএব রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু, তাহলে এটা আমরা দুটোভাবে, একটা দূরত্ব দিয়ে মাপতে পারি, একটা উচ্চতা দিয়ে মাপতে পারি। প্রথমে আমরা দূরত্ব দিয়ে মাপবো, রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব আগে আমরা উচ্চতা দেখে নিই, এখানে উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা ডিভাইড বাই বস্তুর উচ্চতা। ওকে, এটাতে তার মানে এম ইকুয়াল টু বলতে পারি H2/H1। ওকে, এম ইকুয়াল টু H2/H1 এইটা বলতে পারি। এবার দেখে নাও, যদি আমরা দূরত্ব দিয়ে ভাবি তাহলে কেমন হবে দেখে নাও। তাহলে আমরা যদি এটাকে দূরত্ব দেবো লিখি, তাহলে এখানটা লিখে দিচ্ছি দূরত্ব, এখানে দূরত্ব লিখছি প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। ওকে, তাহলে বা
এম ইকুয়াল প্রতিবিম্ব দূরত্ব কী আছে দেখে নাও, ও স্মল কিউ, আচ্ছা ও ক্যাপিটাল কিউ। তাহলে বা এম ইকুয়াল টু ও স্মল কিউ হচ্ছে ভি আর ও কিউ হচ্ছে মাইনাস ইউ, তাহলে বা পাচ্ছি কি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। আর দেখে নাও আমরা অবতল দর্পণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনটা কত পেলাম, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে লিখে দিই যে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ওকে, তাহলে মাইনাস চিহ্ন দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে যেহেতু দুটো, এবার একটা জিনিস মনে রাখো, যদি ভি আর ইউ দুটো একই সাইন হতো তাহলে এটা পজিটিভ হতো, মাইনাস হতো না। তাহলে একই সাইন মানে কি বস্তু আর প্রতিবিম্ব একই দিকে আছে, তাহলে সৎ প্রতিবিম্ব হতো। কিন্তু যেহেতু মাইনাস সাইন আছে তাহলে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে, দর্পণে একই দিকে নেই, তার মানে প্রতিবিম্বটা কী হবে, অসৎ হবে। তাহলে এখানে প্রতিবিম্বটা অসৎ হচ্ছে, যেখানে দর্পণের ওপারে আছে তাহলে প্রতিবিম্বটা অসৎ হলো। আর এখানে দেখে নাও যেহেতু ভি, দেখে ভি এর দূরত্ব বেশি হয়, ভি গ্রেটার দ্যান ইউ, মেরু থেকে প্রতিবিম্ব দূরত্বটা বস্তু থেকে বেশি হবে, ভি গ্রেটার দ্যান ইউ হলে তাহলে এম গ্রেটার দ্যান 1 হবে। যদি আমরা নেগেটিভ সাইনটা না নিই, যদি শুধু এটা মান ভাবি, তাহলে এখানে ম্যাগনিফিকেশন গ্রেটার দ্যান 1 হবে, অর্থাৎ প্রতিবিম্বের আকার বস্তু তুলনায় অনেক বড় হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কী বের করলাম, অবতল দর্পণের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন কত হলো সেটা বের করেছি, সেটা কথা আসলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এবার আমরা একই জিনিস করব উত্তল দর্পণের ক্ষেত্রে এবং সেটা দেখব কি আসে। তাহলে এখানে আমরা লিখব কি উত্তল দর্পণের ক্ষেত্রে শুধু, তাহলে দেখে নাও অবতল দর্পণের ক্ষেত্রে এম পেলাম কি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এবং অবতল দর্পণের ক্ষেত্রে এম গ্রেটার দ্যান 1 এটা আমরা পেয়েছি। এবার আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব, উত্তল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন। ওকে, তাহলে ছবিটা দেখা যায় কেমন হবে। তাহলে এই হচ্ছে ছবি, তাহলে এই দিকটা পলিশ করা আছে, তাহলে এটা হচ্ছে আমার উত্তল দর্পণ, ধরলাম বস্তুর আমার এখানটায় আছে, ঠিক আছে। তাহলে একটা রশ্মি যাবে কি প্রধান অক্ষের সমান্তরাল, আর একটা রশ্মি যাবে কি এইভাবে বাঁক দিয়ে। তাহলে এটাকে যদি আমি বাড়াই এইভাবে, এখানে কাট কর, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই আমরা জানি কি কোনো আলোক রশ্মি বক্রতা ব্যাসার্ধের মধ্যে গেলে যেই পথে যায় সেই পথে ফিরে আসে, অর্থাৎ এই পথে যদি এইভাবে যায় তাহলে ওই পথে এইভাবে ফিরে আসবে, ঠিক আছে। আর এই রশ্মিটা যেটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আছে সেটা কি এইভাবে কি বিক্ষিপ্ত হয়ে যাবে, এরকম প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি এভাবে ডট ডট করে টানি, সেটা এখানে বিন্দু, সেটা হচ্ছে এফ। আর এখানে দুটো আলোক ক্রস করলো তাহলে এখানে আমার প্রতিবিম্ব তৈরি হবে। ওকে, তাহলে এটা পি কিউ, এটা হচ্ছে পি স্মল কিউ, এটা ও মেরু। তাহলে দেখে নাও, তাহলে কেউ যদি দেখে এখানে যদি দেখে সে ভাবে কি আলো এখান থেকে আসছে, অর্থাৎ প্রতিবিম্বটা এখানে তৈরি হয়েছে। এক্ষেত্রে দেখে নাও, তাহলে এক্ষেত্রে যদি আমরা রৈখিক বিবর্ধনটা বের করি, তাহলে এম ইকুয়াল টু কি, এটা আমরা হচ্ছে পি কিউ হচ্ছে H1 আর পি স্মল কিউ হচ্ছে আমার H2। ওকে, H2 হবে এটা। তাহলে এটা হচ্ছে দেখে নাও, তাহলে এক্ষেত্রে H2 লেস দ্যান H1, H1টা বেশি হবে H2 থেকে, তাই না। তাহলে এম ইকুয়াল টু কী হবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জানি কি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তার মানে H2 বাই H1। তার মানে এখানে কী হবে এম লেস দ্যান 1, এম লেস দ্যান 1 মানে তাহলে আকারে প্রতিবিম্বের আকার কী হবে, আকারে ছোট হবে। দেখে নাও H2টা কম হয়েছে, H1টা বেশি হয়েছে, অর্থাৎ বস্তুর আকারটা বড় হবে, প্রতিবিম্বের আকারটা ছোট হবে, তাহলে খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হবে। এবার আমরা যদি দূরত্ব হিসাবে ভাবি, তাহলে দূরত্ব হিসাবে হবে এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। সেক্ষেত্রে দেখে নাও প্রতিবিম্বের দূরত্বটা কী আছে, এটা হচ্ছে ও কিউ, প্রতিবিম্ব হচ্ছে ও কিউ, আর এটা হচ্ছে কি ও ক্যাপিটাল কিউ। তাহলে বা এম ইকুয়াল টু, এবার দেখে নাও ও কিউটা কী আছে, যেহেতু বস্তু তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে ও কিউ হচ্ছে মাইনাস ইউ আর ও কিউ হচ্ছে প্লাস কিউ প্লাস ভি। কারণ কি যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব তার অপোজিট প্রান্তে হয়েছে, তাহলে এই দিকটা সবই নেগেটিভ বলেছিলাম, যেদিকে বস্তু আছে সেগুলো সব নেগেটিভ, তার দর্পণের অপোজিটটা সবই পজিটিভ হবে।
তাহলে এখানে পাচ্ছি কি এম ইকুয়াল টু ভি বাই মাইনাস ইউ, তাহলে বা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ওকে, তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হবে। তাহলে এখানেও পেলাম দেখো, তাহলে উত্তল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, আর এখানে যে পেলাম এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে উত্তল দর্পণ। তার মানে দুটো দর্পণের ক্ষেত্রে যে রৈখিক বিবর্ধনের যে ফর্মুলা আছে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হবে। এবার উচ্চতা বা দৈর্ঘ্য হিসাবে মানটা আলাদা হবে, কিন্তু এটা মনে রাখবে দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে বা গোলীয় দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কত হবে? মাইনাস ভি বাই ইউ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এখানে কয়েকটা আরও ফর্মুলা আছে যেখান থেকে আমরা এই রৈখিক বিবর্ধনের অনেক কটা রূপ দেখতে পারি, সেগুলো তোমাদের দেখাচ্ছে, দেখে নাও। প্রথম হচ্ছে কি নিউটনের যে সমীকরণ ছিল, প্রতিফলনের যে নিউটনের সমীকরণ সেটা কীভাবে পরিবর্তন হয় দেখে নাও। নিউটনের সমীকরণ, ওকে, নিউটনের সমীকরণ সেটা কী ছিল? এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। দেখে নাও, এর আগের ক্লাসেই তোমাদের বুঝেছিলাম নিউটনের সমীকরণটা। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, যেখানে এক্স ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম? ইউ মাইনাস এফ। তাহলে এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ হলে তাহলে ইউ ইকুয়াল টু কী হবে? ইউ ইকুয়াল টু হবে কি? এক্স প্লাস এফ। ভালো করে দেখে নাও, যদি এক্স ইকুয়াল টু ইউ মাইনাস এফ হয় তাহলে ইউ ইকুয়াল টু এ মাইনাস এফটা এদিকে চলে আসলে এক্স প্লাস এফ হবে। আর ওয়াই ইকুয়াল টু কী ধরেছিলাম? ওয়াই ইকুয়াল টু ভি মাইনাস এফ। তাহলে ভি ইকুয়াল টু কী হবে দেখে নাও? ভি ইকুয়াল টু হবে কি? ওয়াই প্লাস এফ। ওকে, এইটা তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অতএব গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন সেটা কি পেলাম? এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এই যে ভি বাই ইউ আছে এর মানটা এখান থেকে বসাবো। তাহলে ইউ ইকুয়াল টু কী আছে দেখে নাও এটা, আর ভি ইকুয়াল টু কী আছে দেখে নাও? ওয়াই প্লাস এফ। তাহলে মানটা বসালে কী হবে দেখেন? তাহলে বা এম ইকুয়াল টু মাইনাস ভি এর মান আছে কি? ওয়াই প্লাস এফ বাই ইউ এর মান কী আছে? এক্স প্লাস এফ। ওকে, এটা এবার দেখে নাও, আমি এটা যদি এক্সের আকারে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কী করবো দেখে নাও? ওয়াইয়ের মান এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার বাই এক্স। দেখে নাও, এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার হলে তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? এফ স্কোয়ার বাই এক্স। তাহলে এখানে মানটা বসাবো। তাহলে ইকুয়াল টু এফ স্কোয়ার বাই এক্স প্লাস এফ ডিভাইডেড বাই এক্স প্লাস এফ। এখানে একটা মাইনাস আছে আগে, তাহলে এটাকে আমরা একটু ভালো করে ক্যালকুলেশন করব। এখানে একটু মুছে দিচ্ছি এটা। তা দেখে নাও, তাহলে বা এম ইকুয়াল টু মাইনাস, ওকে, একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা উপরটাকে আমি প্রথম লসাগু করবো। লসাগু করলে কী হবে দেখে নাও? বা উপর থেকে যদি এফ কমন নিয়ে নিই, তাহলে এফ যদি কমন নিয়ে নিই, এফ কমন নিলে হবে, তাহলে পাবো কি? এফ বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে এক্স প্লাস এফ। ওকে, এইটা দেখে নাও, এখানে এফ স্কোয়ার আছে, এখানে এফ আছে, তাহলে এফ একটা কমন নিতে পারি। তাহলে ইকুয়াল টু মাইনাস এফ বাইরে যাবে, তাহলে উপরটাকে লসাগু করবো এক্স, তাহলে এফ প্লাস এক্স, ওকে, ডিভাইডেড বাই নিচে এক্স প্লাস এফ। এটা পেলাম। এবার দেখে নাও, এক্স নিচে আছে, তাহলে বা বলতে পারি বা এম ইকুয়াল টু মাইনাস এফ, তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস এফ, উপরে আছে দেখুন এক্স প্লাস এফ ডিভাইড বাই এক্স প্লাস এফ। তাহলে উপর নিচে সেম চলে আসলে দেখে নাও। তাহলে এম ইকুয়াল টু মাইনাস এফ ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস এফ, এখানে এক্স প্লাস এফ যেটা হয়েছে আর নিচে এক্স প্লাস এফ, তাহলে এটা কেটে যাবে। তাহলে বা এম ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স। ঠিক আছে, এটাকে এইভাবে সাজানো যায়। আর এটা দেখলাম, তাহলে রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু মাইনাস এফ বাই এক্স এই আকারে সাজালাম। তো এটা ওয়াইয়ের আকারেও সাজানো যেতে পারে যদি ভি বলা থাকে সেখানে। তা সেটা কি চেঞ্জ করবো? এখানে যে সমীকরণটা আমার প্রথম যে তৈরি হয়েছিল সেখানে এক্সের জায়গায় ওয়াই প্লাস এফ ছিল আর এক্স প্লাস এফ ছিল, সেখানে এক্স প্লাস এফের জায়গায় এক্সের জায়গায় করবো এফ স্কোয়ার বাই ওয়াই করে দেবো। তাহলে সেটা ওয়াই আকারে চলে আসবে, ব্যাস। তখন সেখানে আমরা এই যে এম এর মান পেয়েছি এক্সের আকার, সেটা ওয়াইয়ের আকারেও পেয়ে যাবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, এখানে আরেকটা ফর্মুলা আছে
আমরা উত্তল দর্পণ বা অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম। সেই সমীকরণ থেকেও আমরা রৈখিক বিবর্ধন বের করতে পারি। এইগুলো, এই যে ফর্মুলা বিভিন্ন একটা রূপ আছে, এই রূপ থেকে অঙ্ক আসে। তোমাকে ছট করে একটা শুধু প্রতিবিম্ব দূরত্ব বলে দিল, ফোকাস দৈর্ঘ্য বলে দিল, আর কিছু বলে দিল না, সেখান থেকে রৈখিক বিবর্ধন বের করতে হবে। তো সেখানে আমরা কী করে বের করবো? আমরা তো নর্মাল জানি m = -v/u, তাহলে ইউটা কী করে বের করবো? অনেক সমস্যা থাকে, সেই জন্য ডাইরেক্ট ফর্মুলা করা আছে, সেখান থেকে আমরা এই ফর্মুলা যদি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজে এগুলো প্রমাণ করতে পারবো বা আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। তাহলে আমরা জানি কি, আমরা জানি সেটা কি 1/f = 1/v + 1/u। ওকে, এইটা এবার একটা কাজ করছি, এটাকে আমি প্রত্যেকটাকে আমি ভি দিয়ে ভাগ করছি। দেখো না, ভি দিয়ে গুণ করবো, ভাগ না, ভি দিয়ে গুণ করবো। তাহলে বা বলতে আর কি v/f = v/v + v/u। দেখো না কী করলাম, প্রত্যেকটাকে আমি কী করলাম, ভি দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে ভি দ্বারা গুণ করলাম, এদিকেও ভি গুণ করলাম, এদিকটাও ভি দিয়ে গুণ করলাম। তাহলে এই ভি কাটবে, তাহলে বা v/f = 1 + v/u। এবারে একটা কাজ করছে, v/uটাকে প্লাস আছে সেটাকে এই দিকে নিয়ে চলে আসছে, তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -v/u। ওকে, ইকুয়াল টু, দেখো না প্লাস v/u ছিল, সেটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, -v/u হলো 1, আর v/fটাকে আমি ওইদিকে নিয়ে চলে আসছি, সমানের ওদিকে, তাহলে -v/f, এটা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমি সমাধান করবো, দেখো না, তাহলে সমাধান করলে কী আসবে, দেখো না, কোনো টাফ নেই, শুধু ক্যালকুলেশন একটু বড় আছে, কোনো যে জটিল জিনিস বুঝতে পারছি না এরকম কোনো ব্যাপার নেই, শুধু ক্যালকুলেশন করা, বুঝতে পারলে। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা -v/u = এটা লসও করলে f চলে আসবে, তাহলে f - v। ওকে, f - v আসবে, তাহলে বা বলতে পারি কি, এবার আমরা জানি কি, তাহলে -v/u = পেলাম f - v/f। তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব রৈখিক বিবর্ধন সেটা কি হবে, m = -v/u, তাহলে বা m = f - v/f। তাহলে এইটা হবে কি, দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন। এটা আমরা ভি আকারে বের করেছি, এটা ইউ আকারেও বের করা যাবে। সেইটা তোমরা কি করবে, যে আমি যে সমীকরণটাকে ভি দ্বারা গুণ করেছিলাম, তোমরা ইউ বের করতে গেলে এটা ইউ দ্বারা গুণ করবে, ব্যাস। আমি এটা এম এর মান পেয়েছি কি, f - v/f এই আকারে, মানে ভি এর আকার পেয়ে গেছি, মানে প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা রৈখিক বিবর্ধন এটা বের করতে পারি। কিন্তু যদি বস্তু দূরত্ব বলে দিয়ে থাকে আর ফোকাস দৈর্ঘ্য যদি বলে দিয়ে থাকে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। এটা কী করতে হবে আমাকে, যে এই সমীকরণটাকে আমি ইউ দ্বারা গুণ করব। ইউ দ্বারা গুণ করলে কী হবে, এখানে ইউ কেটে যাবে, তাহলে u/v পেয়ে যাবো, সেটাকে আমরা পরে উল্টে দেবো, তো এখানে u/f আসবে, সেখান থেকে আমরা ইউ এর আকারে ফর্মুলাটা পেয়ে যাব। ওকে, তো ইউ এর ক্ষেত্রে যদি করা যায় সেটা এইটা আসবে, দেখো না, এটা তোমরা মেলাবে, তোমরা নিজেরা করে দেবে, মেলাবে, এটা m = f/f - u, এইটা আসবে। তোমরা যদি ক্যালকুলেট করো এটাকে ইউ দ্বারা গুণ করে দেখবে মেলাবে, m = f/f - u, এটা আসবে। যদি না আসে আবার চেক করে দেখবে এটা মিলবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে যে রৈখিক বিবর্ধনটা আছে সেটা তোমাদের বোঝালাম। নেক্সট এবার যেটা আমি তোমাদের বলছি সেটা ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন জিনিসটা কি, এটাও খুব গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। তাহলে একটা টপিক করবে খাতায়, নোট ডাউন করে, এটা শুধু ম্যাগনিফিকেশনের বিষয়ে আলোচনা করা হবে। এটা শুধু দর্পণের 1/f = 1/v + 1/u এই ফর্মুলা প্রমাণের ক্ষেত্রে করা হবে। তাহলে তোমার খুঁজতে খুব সুবিধা হবে যে আলোর প্রতিফলন চ্যাপ্টার যে কী কী টপিক আছে, পরবর্তীতে তুমি খাতায় মানে কন্টেন্ট দিয়ে বা সূচিপত্র দিয়ে শুধু ওই চ্যাপ্টারে যে কী কী টপিক আছে, কত নম্বর পেজে আছে, আর সুন্দর তোমার খাতায় একটা নোট তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে ওইভাবে করার চেষ্টা করো। তাহলে এরপরে নেক্সট হচ্ছে কি, এরিয়াল ম্যাগনিফিকেশন বা ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশন। সেটা কি, দেখে না, আমার দর্পণের সামনে একটা দর্পণ আছে, ঠিক আছে, দর্পণ আছে, তো তার সামনে শুধুকে একটা ধরো একটা দণ্ড রাখলাম, সরু দণ্ড, তার দৈর্ঘ্য পেয়ে গেলাম। কিন্তু যদি একটা আয়তাকার কোনো বস্তু থাকে, তাহলে এরকম একটা বস্তু আছে,
এরকম একটা কোনো একটা বস্তু রাখা আছে, তাহলে এর দৈর্ঘ্য আছে আর এর বেধ বা প্রস্থ আছে। তাহলে এর যদি বিবর্ধন করা হয় তাহলে এর প্রতিবিম্ব হচ্ছে এরকম বড় একটা হয়েছে, তাহলে এটা যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রতিবিম্ব তৈরি হবে এরও তো দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, তা দুটো থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা শুধু রৈখিক বিবর্ধন করলে পাবো না এখানটায়, তাহলে এখানে ক্ষেত্রফল ভাবতে হবে আমাকে। ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের কতটা বিবর্ধন ঘটলো সেইটা নিয়ে ভাবতে হবে, তবেই সেটা ভালোভাবে হবে। তাহলে দেখতে হবে বস্তুর আকার আকৃতি বিভিন্ন রকম হবে, মানে তার পজিশানে বস্তুর আকার হিসাবে বা আকৃতি হিসাবে আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রে কোন বিবর্ধনটা আমরা ইউজ করব, রৈখিক বিবর্ধন নেবো না ক্ষেত্রীয় বিবর্ধন নেবো না অনুদৈর্ঘ্য বিবর্ধন নেবো, তার রাখা কীভাবে রেখেছি আর তার আকার কেমন আছে সেই হিসাবে। তাহলে আমরা আগেরটা নিয়েছিলাম যে রৈখিক বিবর্ধন, সেটা শুধু একটা দণ্ড আকার কোনো যদি বস্তু থাকে, ওকে, বা কোনো একটা রশ্মি বা কোনো একটা দণ্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা রৈখিক বিবর্ধন বের করতে পারি, কারণ শুধু তার হাইট বা তার দূরত্ব নিয়ে। কিন্তু যদি একটা ক্ষেত্র আকার, যে আয়তক্ষেত্র আকার কোনো যদি একটা মোটা কোনো জিনিস বস্তু থাকে, সেক্ষেত্রে তার যদি বিবর্ধন হয় তাহলে তার তো একদিকে বিবর্ধন হবে না, দুদিকেই হবে। তো সেই দুদিকে বিবর্ধন নিতে গেলে আমরা ক্ষেত্রফল নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, ক্ষেত্রীয় বিবর্ধন বা এরিয়াল ম্যাগনিফিকেশনের চিন্তা ভাবনা করবো। তাহলে আমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে ভাবলাম, সহজ করে ব্যাপারটা বুঝে নাও, কোনো জটিলতা নেই। তো এখানে একটা বস্তু আছে আয়তকার, আয়তকার একটা বস্তু আছে, তার বিবর্ধনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এরকম একটা বড় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব, ওকে, এটা হচ্ছে বস্তু। তাহলে এর ক্ষেত্রফল ধরলাম এ, তাহলে এটা ধরলাম কি নাম দিলাম, এ বি সি ডি, এ বি সি ডি, আর হচ্ছে কি পি কিউ আর এস। তাহলে এ বি সি ডি হচ্ছে কি বস্তু, তাহলে বস্তুর হচ্ছে কি বস্তু হচ্ছে এ বি সি ডি, আর প্রতিবিম্ব বিম্ব হচ্ছে কি পি কিউ আর এস, এটা হচ্ছে প্রতিবিম্ব। ধরি বস্তুটির দৈর্ঘ্য কমা বেধ বা প্রস্থ এবং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি হবে, যথাক্রমে কী হবে, ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ বি, আর হচ্ছে ক্ষেত্রফল এ। এটা বস্তুর ক্ষেত্রে। প্রতিবিম্বের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কি এল ড্যাশ, প্রস্থ হচ্ছে বি ড্যাশ, আর ক্ষেত্র হচ্ছে এ ড্যাশ, ওকে। তাহলে এক্ষেত্রে আমার প্রত্যেকটা বেরো, ধরলাম প্রথমে দৈর্ঘ্য ছিল এল, এখানে হচ্ছে এল ড্যাশ, তাহলে দৈর্ঘ্য বরাবর বিবর্ধন হয়েছে, আগে প্রস্থ ছিল বি, এখন প্রস্থ হচ্ছে বি ড্যাশ, তাহলে আমার প্রস্থ বরাবর বিবর্ধন হয়েছে। তাহলে প্রত্যেকটা, এখানে ক্ষেত্রফল ছিল এ, এখন ক্ষেত্রফল হচ্ছে কি এ ড্যাশ, তাহলে প্রত্যেকটারই পরিবর্তন হয়েছে। তাহলে প্রত্যেকটা বিবর্ধন কত আমরা বের করবো। তাহলে প্রথমে কী করবো আমরা, যে দৈর্ঘ্যের বিবর্ধন, তাহলে এখান থেকে বলতে পারি যতএব দৈর্ঘ্যের বিবর্ধন, তাহলে এম ইকুয়াল টু বলতে পারি কি এল ড্যাশ বাই এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা ডিভাইড বাই বস্তু দৈর্ঘ্য, উচ্চতা দেখে নাও, এটা বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, বস্তুটা কত লম্বা সেটা, আর এটা হচ্ছে কি প্রতিবিম্বের, তাহলে এল ড্যাশ বাই এল হলো। তাহলে বা এখান থেকে বলতে পারি এল ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এল, দেখেন এটা পেয়ে গেলাম। তাহলে অনুরূপভাবে যদি প্রস্থের ক্ষেত্রে ভাবি, তাহলে প্রস্থের বিবর্ধন, সেটা কী হবে দেখেন, প্রস্থের বিবর্ধন সেটা হচ্ছে আমার যে এম ইকুয়াল টু বি ড্যাশ বাই বি, তাহলে বা বি ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু বি, তাহলে পেয়ে গেলাম। তাহলে প্রস্থের বিবর্ধন এবং দৈর্ঘ্য বিবর্ধন পেয়ে গেলাম। এবারে ক্ষেত্রফলের বিবর্ধন বের করবো। তাহলে অতএব বস্তুটির বা প্রতিবিম্বের, অতএব ক্ষেত্রফলের বিবর্ধন, অতএব প্রতিবিম্বের ক্ষেত্রফল বিবর্ধন, সেটাকে আমি এম ড্যাশ হচ্ছি,
তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কার ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল। বা আমি এটাকে এইভাবেও বলতে পারি যে ক্ষেত্রফল হচ্ছে কি এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ ইন্টু বি ড্যাশ, যেখানে এ ক্ষেত্রফল হচ্ছে কি এল ইন্টু বি। ভালো করে দেখে নাও, ক্ষেত্রফল বস্তুর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইকুয়াল টু এল বি। আর প্রতিবিম্বের দেখে নাও এ ড্যাশ ইকুয়াল টু এল ড্যাশ ইন্টু বি ড্যাশ। তাহলে এল ড্যাশের মান কি, এল ড্যাশের মান হচ্ছে কি আমার এল বা এম ইন্টু এল, এম এল ইন্টু বি ড্যাশ হচ্ছে কি বি এম বি। তাহলে এখানে পাচ্ছি কি এম স্কোয়ার ইন্টু এল বি। তাহলে এল বিটা কি এ, তাহলে বা এখানে বলতে পারি কি এ ড্যাশ ইকুয়াল টু এম স্কোয়ার ইন্টু এ। তাহলে বা এ ড্যাশ বাই এ ইকুয়াল টু এম স্কোয়ার। দেখলাম কী পেলাম, তাহলে এ ড্যাশ বাই এ ইকুয়াল টু এম স্কোয়ার পেলাম। তার মানে এখান থেকে দেখে নাও, এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা এম স্কোয়ার ইকুয়াল টু এ ড্যাশ বাই এ, তাহলে বা এম ইকুয়াল টু রুট অফ এ ড্যাশ বাই এ। তাহলে এইভাবে আমরা ক্ষেত্রফলেরও বিবর্ধন বের করতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য বিবর্ধন বা লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন। এটাই তোমাদের লাস্ট ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে। তাহলে অনুদৈর্ঘ্য, ওকে, অনুদৈর্ঘ্য বিবর্ধন বা লঞ্জিটিউডিনাল ম্যাগনিফিকেশন। ওকে, সেটা কি দেখে না, যদি দর্পণের সাপেক্ষে ধরলাম বস্তুটা আমার এইভাবে আছে, ওকে, বস্তুটা এইভাবে আছে আর প্রতিবিম্ব ধরলাম এইভাবে তৈরি হয়েছে, মানে আমি বস্তুটাকে কী করছি এইভাবে রেখে দিয়েছি। তাহলে এইভাবে যদি বস্তুটাকে রাখি তাহলে প্রতিবিম্বটা এইভাবেই দৈর্ঘ্য পাবো আমরা। একটা বস্তুকে যেইভাবে রাখবো সেই আকারে আমরা প্রতিবিম্বটা পাবো। তাহলে এইরকম যে বিবর্ধন হওয়াকে বলা হয় কি অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর বেড়ে যাওয়া, তাহলে একে বলা কি অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে প্রথম ধরলাম তাহলে এটা মেরু, তাহলে এর সাপেক্ষে এটা ধরলাম আমার পি, এটা কিউ। তাহলে ওপি ধরলাম, ওপি হচ্ছে আমার কি U1 আর ও কিউ হচ্ছে আমার কি U2। মানে এখান থেকে এর দূরত্ব, দর্পণ দূরত্ব হচ্ছে কি U1 এটুকু, আর এখান থেকে দর্পণ দূরত্ব হচ্ছে কি U2। তাহলে অ্যাকচুয়ালি বস্তুর দৈর্ঘ্যটা কত, তাহলে তার দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য পি কিউ। তাহলে অতএব পি কিউ ইকুয়াল টু বলতে পারি কি ওপি মাইনাস ও কিউ, তার মানে হচ্ছে কি U1 মাইনাস U2। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমার বস্তুর দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বরাবর। একইভাবে যে প্রতিমতভাবে এটাকে আমি ধরলাম কি এ বি ধরলাম, এ বি। তাহলে ও বি হচ্ছে এটাকে ধরলাম আমি কি V1, এটাকে V2 ধরলাম, এটুকু হচ্ছে V2 আর এটা হচ্ছে কি V1, এতটুকুটা। তাহলে এখান থেকে বলতে পারি কি প্রতিবিম্বের ক্ষেত্রে ও এ হচ্ছে কি V2 আর ও বি হচ্ছে কি V1। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হচ্ছে দেখেন, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে এ বি। তাহলে অতএব এ বি ইকুয়াল টু হচ্ছে ও বি মাইনাস ও এ, তার মানে পাচ্ছি কত V1 মাইনাস V2। ওকে, তাহলে এখানে আমরা জানি কি রৈখিক বিবর্তন কি জানি যে এম ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তু দূরত্ব, তার মানে হচ্ছে কি এ বি বাই পি কিউ, তার মানে পাচ্ছি কি V1 মাইনাস V2 বাই U1 মাইনাস U2। এবারে এই যে ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে U1 মাইনাস U2কে যদি আমি করে DU ধরি আর V1 মাইনাস V2কে যদি DV ধরি, তাহলে আমার রৈখিক বিবর্তনটা কী হবে না, অবকলন রূপটা কী হবে, তাহলে M ইকুয়াল টু DV বাই DU। এখানে M ইকুয়াল টু কী পাচ্ছি আমরা DV বাই DU। এইটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য বরাবর যদি কোনো বস্তুর বিবর্তন ঘটে তার রৈখিক বিবর্তন ফর্মুলা কী আছে, তার বিবর্তন ফর্মুলা হচ্ছে কি M ইকুয়াল টু DV বাই DU। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো বোঝালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্টে বলবে। আর ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।